বাইরে প্রবল বৃষ্টি নেমেছে। আমি আর টুবাই এখন বেলগেছিয়া মেট্রো স্টেশনে। আমরা উঠব দক্ষিণেশ্বরগামী ট্রেনে। ট্রেন এসে গেছে। আজ 21শে জুন 2026 রবিবার। এখন সকাল 11:30। পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া। আমরা যাব বালি স্টেশনে। উঠে পড়েছি একটা অটোতে। এখন চলেছি বিবেকানন্দ সেতু দিয়ে। এত বৃষ্টি যে চারিদিক সাদা হয়ে গেছে। পৌঁছে গেছি বালি স্টেশনে। হাওড়া ছেড়ে আসা ব্যান্ডেল লোকালে উঠব। উঠে পড়েছি ট্রেনে। আমরা যাব চন্দননগরে একটি বিশেষ কাজে। বাইরে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে। প্রায় বেলা 1টা। আমরা চন্দননগরে পৌঁছে গেলাম। আমরা সবাই জানি যে চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য। বৃষ্টি বেশ ভালোই পড়ছে। আমাদের কাজ সেরে পৌঁছে গেলাম বিখ্যাত চন্দননগরের গঙ্গার ঘাটে। 1673 সালে বাংলার নবাব ইব্রাহিম খানের কাছ থেকে ফরাসিরা হুগলি নদীর তীরে একটি বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায়। পরবর্তীতে 1688 সালে ফরাসিরা এটিকে স্থায়ী বসতিতে পরিণত করে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই গঙ্গার ওপরে রয়েছে জলশ্রী হোটেল। এখানে নানা রকম খাবার পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো এই যে 1947 সালে ভারত স্বাধীন হলেও চন্দননগর ফরাসিদের দখলেই ছিল। 1949 সালের 19শে জুন এক গণভোটের মাধ্যমে এখানকার বাসিন্দারা ভারতের সাথে যুক্ত হওয়ার পক্ষে রায় দেন। অবশেষে 1951 সালের 9ই জুন আনুষ্ঠানিকভাবে চন্দননগর ভারতের অন্তর্ভুক্ত হয়। এই জন্য চন্দননগরে ফরাসি আমলের বেশ কিছু ঐতিহাসিক ভবন রয়েছে। বৃষ্টি এখনো বেশ ভালোই পড়ছে। এখানে গঙ্গার পাড়ে প্রচুর গাছ রয়েছে। বৃষ্টিতে এই পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে। পাশেই রয়েছে চন্দননগর কলেজ। এটা কলেজ। এইটা দুর্গাচরণ রক্ষিত ঘাট। স্ট্র্যান্ড সংলগ্ন এই ঘাটটি ইন্দো ফরাসি স্থাপত্যের এক চমৎকার নিদর্শন। সুন্দর কারুকার্যময় এই ঘাটটি ফটোগ্রাফির জন্য কিন্তু দারুণ জায়গা। দারুণ জায়গা। শুধু ব্লক করো আর ছাড়ো নেটে ফাটাফাট। এখান থেকে গঙ্গার দুই দিকেই অপূর্ব বাঁক দেখা যাচ্ছে। বৃষ্টিতে স্থানটি কিন্তু অপূর্ব লাগছে। ঠিক আছে, মোবাইলে জলটা পড়ছে না। গঙ্গাটা কেমন বেঁকে গেছে দেখেছো? এটা অনেক সিনেমায় চন্দননগরের সেই চার্চ যেটা। যে কোনো সময় বেড়ানোর সুন্দর জায়গা কিন্তু এই গঙ্গা স্ট্যান্ড। কলকাতা থেকে এক বেলাতেই ঘুরে যাওয়া যায়। চন্দননগর স্ট্র্যান্ডের পাশেই এই স্থাপত্যটি ফরাসি গভর্নর জেনারেল জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লেক্সের বাসভবন। এটি বর্তমানে একটি মিউজিয়াম, যেখানে ফরাসি উপনিবেশের বিভিন্ন নিদর্শন, দুষ্প্রাপ্য ছবি ও ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত আছে। এইটি চন্দননগরের একটি বিখ্যাত কনভেন্ট স্কুল।
ইংলিশ মিডিয়াম? হ্যাঁ অবশ্যই। ইংলিশ জোসেফ। ও সেন্ট জোসেফ। সেন্ট কত জোসেফ। বড় জায়গা গো। হ্যাঁ ওই তো বললাম তো, ওই স্টেপ মাথা মেরি মাথা ওইটা, এই যে এটা পুরো একবারে মনে হচ্ছে না, আমি না এরকম 4000 ওই 5000 স্টুডেন্ট আছে। টিলঙ্কায় দেখেছি এরকম ধরনের মানে স্ট্যান্ড বা এরকম। সেন্ট জোসেফ কনভেন্ট, হ্যাঁ এটা দিল্লি বোর্ড। দিল্লি বোর্ড। কি স্কুল। হ্যাঁ হার্ভার্ডই, হ্যাঁ? এই বছর করেছে, এক বছর হলো। কত বড় জায়গা, বাপরে বিশাল বড় বাপ। জায়গা, বিশাল বড়। এটা পুরো পাড়া একদম। চন্দননগরের এই পাতালবাড়ি 1800 শতাব্দীতে মানে 1700 এর দশকে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল। হুগলি নদীর তীরে অবস্থিত এই বাড়িটির সর্বনিম্ন দুটি তল সরাসরি জলের নিচে থাকে। এই বাড়িটি তার অনন্য স্থাপত্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত, যেখানে একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা সময় কাটিয়েছিলেন। এটি বর্তমানে একটি ব্যক্তিগত আবাসিক সম্পত্তি হওয়ায় বাইরে থেকে দেখার অনুমতি থাকলেও ভিতরে প্রবেশের অধিকার সীমিত। অতিরিক্ত বন্যা হলে তখন এই নদী জল চলে আসে। তো জল তো ডুবে যায় তো এই জল। না না, ডুববে কেন? এই নদী তো চলে আসে। জল ঢুকলেও কেউ থাকে না, জল ঢুকে আবার বেরিয়ে যায়। এই এটা আন্ডারগ্রাউন্ড আছে, পাতাল বাড়ি। আর এখনো পর্যন্ত আমরা দেখিনি, আমরা দেখেছি হালে ওই একটুখানি জল এসেছে। ওইখানে এক বছর কাছে একবার জল বৃষ্টি মারাত্মক হয়েছিল, তখন একটু জল বেরিয়েছিল, জাস্ট। আর এখানে পুরো জল সব বেরিয়ে যায়। আজ প্রচুর বৃষ্টি হওয়ার জন্যই বোধহয় এখানে মানুষজনের ভিড় কম। ও এবং মানে ওগুলোকে ক্লিয়ার করে নেয় ওরা মাঝখানে আবার। মুম্বাইতে বলছি আর জল পাওয়া যাচ্ছে না। ও এইটা চার্জ। বিশ্বাস করবেন না, জল অপরন্ত জল। জল এত মিষ্টি, এত পরিষ্কার আপনি কোথাও পাবেন না। আপনি চন্দন জল কোথা থেকে আসে? জল আর ওই boring- মিউনিসিপ্যালিটির জল। হ্যাঁ বোরিং করেই তো তোলা। এখনো জল আমাদের স্তরে আছে, সেটাই বলছি। অন্য জায়গায় জল খাবেন ব্রিটিশের জল। এই যে চার্চের কাছে চার্চ দেখো কি বিরাট। আমাদের চার্জ, হ্যাঁ আমাদের চার্জটা অনেক বড়। ব্যান্ডেল চার্জের সামনে চলুন না, একটু সামনে। চন্দননগরের অন্যতম প্রধান ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন এই স্যাক্রেড হার্ট চার্চ। হুগলি নদীর তীরে অবস্থিত এই রোমান ক্যাথলিক গির্জাটি ফরাসি স্থাপত্যের এক দারুণ উদাহরণ। এটি স্থাপিত হয়েছিল 1691 সালে। চার্চ ক্লোজ থার্সডে মর্নিং। ওয়েদারটাও এখন সুদিং। আমাদের ঘোরা প্রায় শেষ। এবার আমরা বৃষ্টি ভেজা চন্দননগরের রাস্তা দিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের চন্দননগরের সবথেকে বড় স্কুল। হ্যাঁ। পড়ানো হয়। ও ফ্রেঞ্চ পড়ানো হয়, ফ্রেঞ্চ। এদেরই, ফ্রেঞ্চ পড়ানো হয়, হ্যাঁ মানে এদেরই স্কুল। হ্যাঁ, ফরাসি 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 ভাষা। ফরাসি, হ্যাঁ। আগে তো পর্তুগিজরা এখানেই এসেছিল। হ্যাঁ, পর্তুগিজ ফরাসি সবই এখানে ছিল। এখানে ছিল। যে ছেলেটি টোটো করে খুব সুন্দরভাবে আমাদের চন্দননগর ঘোরালো, তার ছবি ও মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম। প্রয়োজনে তাকে ফোন করে নিলে সে সব ঘুরিয়ে দেখিয়ে দেবে। ভালো কন্ডিশন আছে। হ্যাঁ ওটা মেইনটেনেন্স করছে, যে না করছে তাকে পৌঁছে গেলাম চন্দননগর স্টেশনে। এখন প্রায় 3:40। হাওড়া যাওয়ার ব্যান্ডেল লোকাল আসছে। আমরা নামব শ্রীরামপুরে, একটি অনুষ্ঠানে যোগ দেব। অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রীরামপুর থেকে আমরা আবার পৌঁছে গেলাম বালি স্টেশনে। দেখতে হলো একবার রাঁচি না কোথাকার। গাড়িগুলো আগে নীল সাদা ছিল না, এখন রং চেঞ্জ করেছে। হ্যাঁ, গেরুয়া করে দিয়েছে। বালি থেকে আবার দক্ষিণেশ্বর যাচ্ছি অটো করে বিবেকানন্দ সেতু দিয়ে।
সামনেই মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মেট্রোতে উঠেছি, নামবো বেলগাছিয়াতে।